প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। দ্বিতীয় ধাপে ফিরতে আরও 70,000। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক অনুষ্ঠিত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি, তিস্তার সংকট নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক আশার আলো জাগিয়েছে বললেন মির্জা ফখরুল। এবং নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, জানালেন সার্জিস আলম। জুলাই চেতনার আলোকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বিমস্টেক সম্মেলনের অবকাশে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান সেওয়ের সাথে বৈঠক শেষে সব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, আরও 70,000 রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাই বাছাই চলছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে দেশটিতে ফেরতযোগ্য 1,80,000 রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন দুই নেতা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক খুবই গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়, এর মধ্যে রয়েছে সীমান্ত হত্যা এবং তিস্তা সমস্যা। তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে। ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়েও কথা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ প্রথমবারের মতো ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী আলোচনায় বসলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং সমুন্নত রাখতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আরও বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সুশাসন, দুর্নীতি দমন এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত নেওয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। খলিলি ভাই, আপনাকে এশিয়ান স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
মিয়ানমার 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং একে বাংলাদেশের কূটনৈতিক সফলতা হিসেবে দেখার কি কোনো সুযোগ আছে কিনা? রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য অর্জন আমি মনে করি। এর আগে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা এলাকায় কক্সবাজারে উনি একটা ইফতারের আয়োজন করছিলেন এবং ওখানে বলছিলেন যে আগামী বছরের ঈদটা রোহিঙ্গা উদ্বাস্তু যারা আছেন তারা তাদের স্বদেশেই করতে পারবেন। এরপরে এই যে ডেভেলপমেন্টটা এটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা জানি হচ্ছে 1,80,000 এবার প্রত্যর্পণের ব্যাপারে রাজি হয়েছে মিয়ানমার, এর বাইরে আরও 70,000 আছে। সাকুল্যে 8 লক্ষ রোহিঙ্গার একটা তালিকা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে এর মধ্যে একটা পরিবর্তন, তাৎপর্যপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রাখাইন যে প্রদেশটা, যে অঞ্চলটা, এটার কর্তৃত্ব এখন কিন্তু মিয়ানমারের জান্তা সরকার খুব অল্পই আছে, হয়তো বা বড় জোর 20%, বাকিটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু লিগালি মিয়ানমারের অথরিটি হচ্ছে জান্তা সরকার। সে জান্তা সরকারের সাথে বিমস্টেকে থাইল্যান্ডে যে আলোচনাটার কথা আমরা শুনতে পাচ্ছি সেটা হয়েছে। ফলে এখন যদি জান্তা সরকার অ্যালাউ করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে, তাহলে তখন এটার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে। এই ক্ষেত্রে আরাকান আর্মির সাথে একটা যোগাযোগের বিষয় থেকে যাবে। আরাকান আর্মির সাথে নিশ্চয়ই অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে একটা যোগাযোগ আছে। যদি আরাকান আর্মি এটা এগ্রি নাও করে, তাহলে যে স্কোপটা থেকে যায়, যেহেতু মিয়ানমারের সাথে অফিসিয়ালি তারা এগ্রি করেছে, এই জায়গাটাতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের একটা প্রস্তাব গ্রহণের একটা বিষয় আছে। আমরা জানি প্রধান উপদেষ্টা যে চীন সফর করলেন, সেই সফরে চায়না এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে সহযোগিতার অঙ্গীকার করেছে। তো স্বাভাবিকভাবেই নিরাপত্তা পরিষদ যদি এই ব্যাপারে সম্মত হয়, তাহলে মিয়ানমারের যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করত, এখানে একটা নিরাপদ জোন তৈরি করা সম্ভব। প্রধান উপদেষ্টা বলেছেন যে একটা মানবিক করিডোরের প্রয়োজন আছে এবং এখন যে মানে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, তাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উজ্জ্বল সম্ভাবনা আছে। এবং প্রধান উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, আমার বিশ্বাস হতে 1 বছরের মধ্যে পুরো 8 লক্ষ রোহিঙ্গাই ফিরে যেতে পারে এবং সেখানে তাদের অর্থনৈতিক উপার্জনের যে অধিকার আছে এবং নাগরিক যে অধিকার, চলাফেরার যে অধিকার, সে অধিকার সহ হয়তো তারা ফিরে যেতে পারবে। এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক পক্ষের সহযোগিতা নিয়ে দীর্ঘ যে একটা সমস্যা, এই রোহিঙ্গা সংকটের একটা সমাধানের উজ্জ্বল সম্ভাবনা আমরা দেখতে পাই। আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা কতটা মনে করছেন? এটার সম্ভাবনা একদিকে আছে, কারণ ভারতের সাথে বাংলাদেশের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু এই চুক্তির একটা ধারা আছে। এখানে অপরাধী যদি কেউ ওখানে আশ্রয় নিয়ে থাকে, তাহলে এক দেশ আরেক দেশকে ফেরত দিবে। কিন্তু শেখ হাসিনার বিষয়ে কিন্তু একটা রাজনৈতিক বিষয় যুক্ত আছে। তো স্বাভাবিকভাবেই এখানে ভারত সরকার কতটুকু বাংলাদেশকে ওনাকে ফেরত দিবেন, বাংলাদেশের যে মামলা ইত্যাদি আছে, এখানে বিচারের মুখে হওয়ার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আমরা ভারতের কর্মকর্তারা এই ইস্যুতে যে কথাটা বলেছেন, তারা কিন্তু পরিষ্কার করে বলেন নাই। বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর আলোচনার মধ্যে এই ইস্যুটা আসছে, কিন্তু এই পর্যন্তই বলছে, বাড়তি কোনো কিছু বলে নাই। ফলে এই জায়গাটাতে আমরা মাঝে মাঝে একটা আশাবাদী হতে পারি। শেখ হাসিনা যে অপরাধ করেছেন বা এখানে যে গণহত্যার যে অভিযোগটা আছে, সেই অভিযোগের বিচারের জন্য যদি বাংলাদেশ চায়, তাহলে হয়তো ফেরত দিতে পারে। তবে সেই সম্ভাবনা, নিশ্চিত সম্ভাবনা আমরা বলতে পারি না, কারণ যদি ভারত কোনো ঘোষণা দেয়, নয়াদিল্লি যদি স্পষ্টভাবে উল্লেখ করে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে, তখনই আমরা এই ক্ষেত্রে আশাবাদী হতে পারি। আচ্ছা, আর বিমস্টেক যে সম্মেলন হলো, সেখানে আসলে এই থাইল্যান্ডে যে আমাদের উপদেষ্টা সফর করেছেন, সেটি কতটা সফল? বিমস্টেক সম্মেলন বাংলাদেশের পার্সপেক্টিভে তো অসাধারণ সফল। আমরা জানি আগামী 2 বছর বিমস্টেকের চেয়ারপারসন হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আর ওখানে প্রধান উপদেষ্টা অত্যন্ত একজন সমাদৃত ব্যক্তিত্ব এবং রাষ্ট্রনায়ক হিসেবে কিন্তু উনি রোল প্লে করেছেন। একদিনে 4 জন রাষ্ট্রনায়কের সাথে উনি কথা বলেছেন, ইনক্লুডিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ওখানে ওনার যে ব্যস্ততম যে কর্মকাণ্ড, যেটার আমরা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কাছ থেকেও আমরা শুনছি, তারপরে ডক্টর খলিলুর রহমানের বক্তব্যের মধ্যেও আসছে, এটা অত্যন্ত সাকসেসফুল। শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে না, বাংলাদেশের লুক ইস্ট যে পলিসিটা, মানে আসিয়ানের সাথে ইনভলভ হওয়া, পার্টনার ডায়ালগ হিসাবে
তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার 4টা মুসলিম রাষ্ট্রের সাথে একটা গ্রুপ তৈরি করার একটা বিষয় কিন্তু আলোচনার মধ্যে আছে। আশা করা যায় আগামী যে দিনটা, প্রধান উপদেষ্টার যে বিমস্টেকের চেয়ারপারসনের দায়িত্বকালীন যে সময়টা, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে দুদেশের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক একটি আশার আলো তৈরি করেছে। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এই ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকে উপকার করবে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রংপুরে নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, বিগত এক যুগ ধরে রাজনীতি প্রকৃতপক্ষে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের অন্ধকারে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এনসিপি যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। রাজধানীতে অটোরিকশার দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। পাড়া মহল্লা ছেড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলোতে। কখনো কখনো এসব অটোরিকশাকে ফ্লাইওভারেও চলতে দেখা যায়। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশার দৌরাত্ম্য না কমাতে পারলে হুমকির মুখে পড়বে পরিবহন খাত। ব্যাটারি চালিত অটোরিকশা দ্রুত বন্ধ করতে সরকারকে পরামর্শ দিচ্ছেন তারা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে এখন গ্রামে অবস্থান করছে লাখ লাখ মানুষ। ফলে কোলাহলমুক্ত হয়ে পড়েছে ব্যস্তনগরী ঢাকা। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। পাড়া মহল্লা ছেড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলোতে। এটি রাজধানীর বিজয় সরণির চিত্র। দেখে মনে হচ্ছে হনহন করে ছুটে চলছে পঙ্খিরাজগুলো। এগুলো চালকরা এতটাই বেপরোয়া যে তারা মানছে না ট্রাফিক সিগন্যাল। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের তথ্যে বলছে, ঈদের আগে পরে 5 দিনে অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছে শতাধিক মানুষ। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, এটা স্বীকার করতে বলা, ভুল হয়ে গেছে। অবৈধ গাড়ি টাউনে চলার নিষেধ, চলবে না। যেভাবে যেভাবে চলছিল নিচে দিয়ে নিজেরা চলতে পারবো, উপর উঠতে পারবো না, এটা অন্য কাজ করণ যাবো না। ঠিক আছে, ঈদভাঙ্গা বাজার গাড়ির চাপ কমে কারণ আছে না, তাই তো আসলে তো ঈদের পরে তো বাচ্চা কাচ্চারা ঘুরতে পেরেছি, রিক্সাও আপনার ট্রাফিকিং নাই, বর্তমানে ট্রাফিকিং নেই, যার জন্য আমরা ঘুরতে পারতেছি আর কি। অটোরিকশার দৌরাত্ম্য না কমাতে পারলে হুমকির মুখে পড়বে পরিবহন খাত। সরকারের রাজস্ব আয়ও কমতে পারে। ছোট ছোট গাড়িকে তার বিচরণ ক্ষেত্রে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, সংখ্যাগত নিয়ন্ত্রণ করতে হবে। এই অনিয়ন্ত্রিতভাবে যদি চলে, হয়তো জব ক্রিয়েশন হবে, তারা অনেক কথা বলতে পারবে, কিন্তু এটা দিয়ে আমরা অন্য মাত্রায়, অর্থনীতির অন্য মাত্রায় আমরা যেতে পারবো না, এবং জনগণ যে পরিষেবাটা পায় সড়কের মধ্যে, গণপরিবহন ভিত্তিক আমরা তৈরি করতে পারবো না। শিগগিরই অটোরিকশা বন্ধ করতে সরকারকে পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।
দিন যত যাচ্ছে সরকার অত্যন্ত দুর্বল হয়ে যাবে সংখ্যাগত মাস পিপুলের জন্য। তারা অনেক কিন্তু অচল করে দিতে পারে, তারা একটা মুভমেন্ট করে অন্য গাড়িকেও বাধা দিয়ে দিচ্ছে এই জায়গায়। তো এগুলি আমার মনে হয় এই গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কৌশলগতভাবে বলতে হবে, ঠিক আছে তোমরা প্রধান সড়কে আসতে পারবা না, উচ্চমানের সড়কে আসতে পারবা না। সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা বন্ধে পাড়া মহল্লা সোসাইটি গঠনের মাধ্যমে নাগরিক সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ডক্টর শামসুল হক। আমরা তো ঠেকা দিয়ে পরিবহনটাকে চালাচ্ছি, যখন যেটা দরকার হচ্ছে ঠেকা দিচ্ছি। বিজ্ঞান বলে এটা ঠেকার জিনিস না, সামনে কি আসতেছে আমি জানি, কারণ আমি তো পেশাদার। সেইটা আসার আগে আগে আমাকে কি আয়োজন করতে হবে, গণপরিবহনটাকে আয়োজন করতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিদোতে জুবুথিরি টাউনশিপ এবং নেপিদো এলাকায় কয়েকটি বিল্ডিংয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এতে আরও বলা হয়, অভিযানে মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এছাড়া উদ্ধারকারী দলের জন্য খাদ্য ও পানি সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মিয়ানমারের স্থানীয় লোকজন। আইএসপিআর জানায়, বাংলাদেশের চিকিৎসা দলটি বালাহেটি এলাকায় নির্মাণাধীন 50 শয্যার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিউরো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। দ্বিতীয় ধাপে ফিরতে আরও 70,000। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক অনুষ্ঠিত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি, তিস্তা সংকট নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক আশার আলো জাগিয়েছে বললেন মির্জা ফখরুল। এবং নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে এনসিপি, জানালেন সাজিদ আলম। জুলাই চেতনার আলোকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এশিয়ান প্রাইম নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ।